একটা মাস নির্বাচনের মানে ডাকসু নির্বাচনের 1 মাস সময় যদি আমরা টাইম লাইনটা ধরি, তাহলে আপনি 210টি গুজবের শিকার হয়েছিলেন। ফেসবুক, ইউটিউব, কখনো কখনো থ্রেডসেও। ইনস্টাগ্রামে হয়, কিন্তু সেটা আবার ফেসবুকে শেয়ার হয়, আমি দুটো একসাথেই বললাম। আমরা যেটা ইউটিউবে দেখছি সেটা আবার খুব ইন্টারেস্টিং। দেখা যাচ্ছে মাঝখানে খালেদ মহিউদ্দিনকে বসানো হয়েছে, খালেদ ভাইয়ের এক পাশে আপনার ছবি বসানো হয়েছে, আর এক পাশে বসানো হচ্ছে সাদেক কায়েমের ছবি, এবং ওখানে দেওয়া হয়েছে টক শোতে যা ঘটে গেল তুমুল হাতাহাতি মারামারি, ভেতরে গিয়ে আমরা দেখলাম অন্য কিছু। তার মানে এখানেও আপনাকে ভিক্টিমাইজ হতে হয়েছে। আমি আপনার পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে এবং স্বজনদের কাছে কিভাবে আপনি মানে নেগেটিভ ইম্প্যাক্টের শিকার হয়েছেন, তাদেরকে বোঝাতে গিয়ে কতটা হিমশিম খেয়েছেন যে আমি এটা করিনি বা। দেখেন, যখন এই ঘটনাগুলো ঘটতো, আমি তো আপনাকে একটু আগে বললাম, জি, আমার রাজনৈতিক জুনিয়র তাদের আত্মীয় স্বজনরা তাদের কাছে পাঠাতো তোর ভাই সম্পর্কে, তোর ভাইটা করছে কিনা, তোর ভাই সম্পর্কে। এরা আমাকে বলতো যে ভাই এগুলো ক্ল্যারিফিকেশন দেন। তখন আমি বলতাম যে দেখ, আমি যদি এগুলো নিয়ে কথা বলতে চাই, এগুলো আরও মেসিভ আকারে হবে যে হ্যাঁ আমি এদেরকে গুরুত্ব দিচ্ছি। প্রাথমিকভাবে এগুলোকে আমি গুরুত্ব দিই নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা পেছনের কথা আপনাকে বলেই ফেলি, আমি আমার রাজনৈতিক জীবনে পদার্পণের পরে একটা দীর্ঘ সময় ধরে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা নন পলিটিক্যাল, তাদের আড্ডাতে আমি একদম যাই না বললেই চলে। এবং তারা কি ভাবলো না ভাবলো এগুলো নিয়ে তাদের মানে কীভাবে মানে আছে যে এগুলো নিয়ে তাদের সাথে আমার কখনো কথা হয় না। আমার একটা মানে বোরিং লাগে আর কি এগুলো নিয়ে কথা বলা, এগুলো নিয়ে বোঝানো। তো শেষ সময়টাতে আমাদের কাছের মানুষ মানে আব্বা আম্মা, তারপর হচ্ছে যে আমার বড় ভাই, মেজো ভাই, তারা বুঝতো, তারা তো তাদের পরিবারের ছেলেটাকে চিনে, ভাইকে চিনে। আমার বিরুদ্ধে অন্যায় অত্যাচার, অন্যায় আর হচ্ছে যে মানসিক একটা নির্যাতন হচ্ছে সেটা তারা বুঝতেন। তো আমাকে কখনো এই ধরনের প্রশ্নের মুখোমুখি পরিবারে পড়তে হয় নাই। কিন্তু আমি বুঝতেছিলাম যে মানে আসলেই তারা না বললে আসলেই ইমেজটাকে এরা ক্ষতি করার মানে করছে, এবং এরা সফল হয়েছে এই জায়গাটা অনেক জায়গায়। তবে ওই একটা কথা বললাম না যে আমি সবসময় একটা নেচারের প্রতি আমার একটা বিশ্বাস ছিল। আজ হোক কাল হোক, আমি যেহেতু এগুলো করি নাই, আমার সাথে যে এই মানে আমাকে রাজনৈতিকভাবে স্রেফ মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমার জীবনটাকে যে বিষিয়ে তোলা হয়েছে, আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক সেগুলো প্রমাণিত হবে। দেখেন, মহান সৃষ্টিকর্তার কি লীলা খেলা, যে ছেলেগুলি এই কাজগুলো করছে শেষ পর্যন্ত এদের প্রমাণ কিন্তু আমার হাত দিয়েই বের হইল, আমি বের করে আনতে সক্ষম হইলাম। এই যে দেখেন, শুধু আমাকে না, কিন্তু এই যে দেখেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যে সালাউদ্দিন আহমেদকে ফ্যাসিস্ট হাসিনার সবচাইতে বড় রোষানোর শিকারদের মধ্যে একজন হচ্ছে সালাউদ্দিন আহমেদ। 2015 সালে যার কণ্ঠস্বরকে হাসিনা ভয় পাইত, তিনি যখন গোপন অবস্থায় থেকেও যিনি বার্তা দিতেন, সেই বার্তাটা যেন টিভিতে না আসতে পারে, শেষ পর্যন্ত তাকে গুম করে ফেলা হয়েছে। গুম করার ঠিক 62 দিন কিংবা প্রায় 2 মাস পরে তাকে কোথায় পাওয়া গেল? ভারতের শিলংয়ে। তাকে গুম করে নিয়ে ওইখানে ফেলে দেওয়া হয়েছে। ভারত তাকে গ্রেফতার করলো অবৈধ অনুপ্রবেশের দামে, তাকে পুলিশ থেকে মামলা দিল। মামলায় যাওয়ার পরে দীর্ঘ মেয়াদী মামলা চললো। 2018 সালে তাকে ওনাকে খালাস দিল, একটা রায় আসলো, খালাস দিল। আবার এটার বিরুদ্ধে আপিল করলো সরকার, ভারত সরকার। পরবর্তীতে ওই রায় আবারও হচ্ছে যে মানে ওই নির্দেশও কিন্তু আপনার ওনার মুক্তি খালাস বহাল ছিল। শেষ পর্যন্ত বিভিন্ন প্রসিডিউরের কারণে ভারত এবং হাসিনা সরকারের মধ্যে, ভারত সরকার হাসিনা সরকারের মধ্যে বিভিন্ন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে ওনাকে দেশে ঢুকতে দেওয়া হয় নাই। যে মানুষটাকে 9.5 বছর নির্যাতন নিপীড়ন করা হলো, তাকে একটা সেলে আটকে রাখা হলো, গুম করে দেওয়া হলো, বন্দি রাখা হলো, ওই মানুষটা গণতন্ত্রের জন্য সংগ্রাম করলো, আর যাদের সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হইল, ওই ব্যক্তিটাকে যুক্তি দিয়া রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে শিলং সালাউদ্দিন বলে অপপ্রচার চালানো শুরু করলো। সবচেয়ে দুঃখ লাগে যখন এনসিপির দায়িত্বশীল ব্যক্তিরা, নাহিদরা তো আলটিমেটলি নাহিদ, আসিফ যারা আছে, গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ফেজ, বাংলাদেশের ইতিহাসে তাদের মানে এদের যেভাবে হোক তাদের অবদান লেখা থাকবে। তো এই দায়িত্বশীল জায়গা থেকে যেখানে রাজনৈতিক একটি সুস্থ ধারার সংস্কৃতি চাইছি, সে জায়গায় হাসিনা যেই নেগেটিভ তৈরি করে দিয়ে গেল, হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার নেগেটিভে নাহিদ আসিফরা চলতেছে। আজকে নাহিদরা বলতেছে যে শিলং সালাউদ্দিন, আমার খুব আফসোস হয়, মানে একটা নিপীড়িত মানুষকে তার যুক্তি দিয়ে, তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়। যাদের অবদানের কারণ আছে গণঅভ্যুত্থান হইলে, ওই ব্যক্তিকে আপনি
হচ্ছে যে আবারও হাসিনার টোনে আপনি তাদের সাথে কথা বলতেছেন, এটা অমানসিক কাজ ছাড়া আর কিচ্ছু বলে মনে করি না। সুতরাং মানে এই নাহিদ আসিফরা কিংবা হচ্ছে জামাতে ইসলামের সম্মুখ সারির নেতারা যখন এই ধরনের কথা বলে, তার মানে তাদের বিহাইন্ড দ্য সিনে তাদের যারা কর্মী, মাঠ লেভেলের কর্মী, ওইখানে বার্তাটা কি যায়, আর এরা রাজনৈতিক সংস্কৃতিটা কি বুঝবে, এরা কিভাবে কথা বলবে তাহলে আমাদের সম্পর্কে। তো সুতরাং শুধু আমাকে না, প্রত্যেকটা ব্যক্তিকে, জায়মা রহমানকে, জনাব তারেক রহমানকে, প্রত্যেকটা ব্যক্তিকে টার্গেটেড করা হয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে। এই যে কিছু আসলেই তারেক রহমানকে লন্ডনের খোঁটা দেওয়া হচ্ছে। আরে ভাই, তারেক রহমান কি নিজে গিয়ে লন্ডনে ছিলেন? নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো, তাকে দেশে ঢুকতে দেওয়া হলো না। এত বড় একটা গণঅভ্যুত্থানের বিহাইন্ড দ্য সিনে থেকে আমাদেরকে নির্দেশনা দিয়ে আন্দোলন সফল করতে তিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য তিনি ঐক্যের ডাক দিয়েছেন। আজকে সেই অনস্বীকার্য কিংবা অবশ্যম্ভাবী নেতৃত্বকে নিয়ে যখন আপনার মনে হবে তখন সবই ভালো, আর যখন মনে হবে নিজের স্বার্থে একটু আঘাত আসতেছে, আমার যোগ্যতার ঘাটতি কম, আমার যোগ্যতা কম, আমার ঘাটতি আছে, তখন আমি লন্ডনে, তখন আমি শিলং এই ধরনের টোন ব্যবহার করব। এটার জন্য তো আমার 2000 ছেলে মেয়ে রক্ত দেয় নাই, আমরা রক্ত দিয়েছি সুস্থ ধারার সংস্কৃতি প্রচলন করবার জন্য। সুতরাং এটার জন্য বিরোধী রাজনৈতিক বর্তমানে যারা আছে তাদের মানসিকতা পরিবর্তন প্রযোজ্য। মানসিকতার পরিবর্তনটা এরকমই রয়ে গেল, পরিবর্তন হলো না। কিন্তু আমরা তো বলি ক্যাম্পাসে সহ অবস্থান। আপনি ধরেই যদি রাখেন, আপনার হাতে প্রমাণও তো আছে যে হ্যাঁ, শিবিরের দিক থেকে তাদের একটা বড়সড় বটবাহিনী আছে, ভালো একটা সফটওয়্যার ব্যবহার করে তারা এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে। কিভাবে ক্যাম্পাসে তাদের সঙ্গে সহ অবস্থানে থাকবেন? ক্যাম্পাসই বা ঠান্ডা থাকবে কী করে? না, সেটা নিয়ে তো বারংবার প্রশ্ন উঠেছে। তো খেয়াল করেন, ডাকসু কিন্তু কম বেশি তাদেরই কন্ট্রোলে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে ডাকসুর কথা আসলেই ওই কথাগুলো উঠে আসে। এটা তো এক প্রকার হচ্ছে যে এই নির্বাচনকে নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং শেষ পর্যন্ত কিন্তু যে সহাবস্থানের কথাটা যেটা আসতেছে, 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোকে এরা সাধারণ শিক্ষার্থীর নামে শিবির দখলদারিত্ব চালিয়েছে। এটা তো আগে বলতাম অভিযোগ, এখন তো আপনাদের সবার চোখে সেটা স্পষ্ট প্রমাণ আপনারা সবাই পাইছেন। সুতরাং 5 আগস্টের পরে এরা যেভাবে দখলদারিত্ব চালাইছে এবং পরবর্তীতে 5 আগস্টের পরে যে নির্বাচন হলো, 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের পরে বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্র সংগঠন ঘটছে যে পরের দিন হলগুলো তাদের আয়ত্তে নেয় নাই, ইতিহাসে ছিল না। কিন্তু আমরা সেই ইতিহাস সৃষ্টি করছি ছাত্রদল। আমরা কিন্তু সেই দখলদারিত্ব না গিয়ে, যে রাজনৈতিক সংস্কৃতির অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি, সেই জায়গাতে না গিয়ে আমরা কিন্তু সুস্থ ধারার রাজনৈতিক সংস্কৃতির প্রচলনে আমরা আমাদের জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন গণঅভ্যুত্থানের যে বৃহৎ শক্তিটা আছে, বৃহৎ শক্তিকে আপনি অস্বীকার করতে পারবেন না। গণঅভ্যুত্থান কেন হয়েছে? গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মতের প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনবার জন্যই। গণতন্ত্র মানেই মত এবং পথের ভিন্নতা, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এখন একটা বিশাল জনগোষ্ঠী গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, কিন্তু তাদের প্রত্যেকের রাজনৈতিক আদর্শটা কিন্তু ভিন্ন। সব ভিন্নতার জায়গা থেকে ডিবেট হবে, মতামত থাকবে, নানান ধরনের কথা থাকবে। কিন্তু গণঅভ্যুত্থানের যে হোল শক্তিকে, সেই শক্তি যদি একজন আরেকজনের বিরুদ্ধে সরাসরি রক্তারক্তিতে চলে যায়, মারামারিতে চলে যায়, তাহলে আপনি আলটিমেটলি কার ক্ষতিটা হবে? বাংলাদেশের ক্ষতি হবে, ফেসিজমের লাভ হবে। তো এখন মানে কিছু হইলেই বিরোধী দলের অনেক নেতা বলে ছিঁড়ে ফেলবো, খেয়ে ফেলবো, নামাই ফেলবো, এই করবো, সেই করবো। আরে ভাই, একটা ফেসিস্ট মাত্র চলে গিয়েছে, তার অর্গানগুলো এখনও প্রত্যেকটা জায়গায় জীবিত আছে। গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি হয়ে আপনি কে কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? তো সেই জায়গা থেকে পূর্বের বিগত সময়ের খারাপ সময়টা রাজনীতি থেকে শিক্ষা নিয়ে বলতে চাই যে আমরা আসলে মারামারি, কাটাকাটি কিংবা অসুস্থ রাজনীতিতে কখনোই জড়াতে চাই না। এই যে দেদার্সে অপপ্রচার থেকে শুরু করে যা যা ঘটছে বিগত সময়টাতে ইন্টারিমের আমলে, এখন কিন্তু জনগণ ধীরে ধীরে কিন্তু বুঝতে শুরু করেছে। সেই বোঝার মধ্য দিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখবেন আগের থেকে কিন্তু অনেকটা পরিবর্তন কিছুটা হলেও হয়েছে। তো আমি আশা করি হচ্ছে যে অন্যায়গুলো হয়েছে কিংবা যে মানে সহাবস্থান সংক্রান্ত বিষয়ে যে ধরনের ঘাটতিগুলো দেখা দিয়েছে, আমরা সেই জায়গাটাতে স্যাক্রিফাইস করছি এবং সামনে আমরা স্যাক্রিফাইস করব। আমরা সরাসরি কোনো ক্লেশ কিংবা সরাসরি কোনো মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে শিক্ষার্থীদের জন্য, এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে কাউকে আমরা দিব না। সে জায়গায় আমরা দায়িত্বশীল ভূমিকায় থাকবো ইনশাআল্লাহ।